নমস্কার, আমি পূর্ণেন্দু চ্যাটার্জি। আমার সাথে আছে আমার এই দুই মাননীয় এক্সপার্ট কমিটির সদস্য অনিন্দ্য সেনগুপ্ত এবং রাতুল গুহ। আমরা ক্লাস 3, 4 এবং 5-এর ইংরেজি দ্বিতীয় ভাষা নিয়ে আলোচনা করব। ক্লাস 3, 4 এবং 5-এর যে বাটারফ্লাই বইটি, সেটি আপনারা অনেক দিন ধরে স্কুলে পড়াচ্ছেন। তার সাথে ক্লাস 3, 4 and 5-এর একটি ইংলিশ সাপোর্ট মেটেরিয়াল তার সাথে যোগ হয়েছে, তার নাম উইংস। আমাদের এই আলোচনার বিষয় থাকবে দি প্র্যাকটিক্যাল সাইড অফ ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ টিচিং। আমাদের যে ফোকাস এই সেশনটার, সেটা হচ্ছে আপনারা তো ক্লাসে পড়াচ্ছেনই এবং নিশ্চিতভাবেই যতটা ভালো করে পড়ানো যায় আপনারা সেই চেষ্টা করছেন। আমরা শুধু আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব কিছু হেল্প, কিছু সাপোর্ট, যাতে আপনাদের পড়াতেও আরও সুবিধা হয়, ছাত্রছাত্রীরাও বেশি ইন্টারেস্ট পায়। একবিংশ শতাব্দীতে বা এই 21st সেঞ্চুরিতে এডুকেশনের, বিশেষভাবে ভারতের ক্ষেত্রে শিক্ষার একটা নতুন বিস্তার লাভ করেছে অর্থাৎ একটা নতুন ধারণা ভারতীয় স্কুল শিক্ষা ক্ষেত্রে প্রবেশ করেছে। সেই ধারণাটা হচ্ছে দি কনসেপ্ট অফ কোয়ালিটি এডুকেশন। অর্থাৎ এই কনসেপ্ট অফ কোয়ালিটি এডুকেশন যে নতুন তা নয়। 80-র দশকের ইউরোপ, আমেরিকাতেও এই কনসেপ্ট অফ কোয়ালিটি এডুকেশন ছিল, কিন্তু ভারতবর্ষে এই কনসেপ্ট অফ কোয়ালিটি এডুকেশন ভীষণই নতুন। এখন এই কনসেপ্ট অফ কোয়ালিটি এডুকেশন কি? আপনারা যারা ইংরেজি পড়ান ক্লাস 3, 4, 5-এ স্বভাবতই জানেন যে এডুকেশন একটি অ্যাবস্ট্রাক্ট নাউন এবং এখানে কোয়ালিটি কথাটা একটা অ্যাডজেক্টিভ হয়ে ইউজ হচ্ছে। সেটা এডুকেশনকে ডিফাইন করছে। এবং যেহেতু এডুকেশন ভীষণ একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই এর কোয়ালিটি কনসেপ্টটাও একটু ডিফিকাল্ট। যদি কোনো কংক্রিট বস্তু হয়, একটা মেটেরিয়াল নাউন হয়, ধরুন আপনার কাছে যে পেনটি আছে বা আপনার সামনে যে ফোল্ডারটি আছে বা নোটবুকটি আছে, সেটা কোয়ালিটি। আপনি বলতে পারেন কোয়ালিটি, কারণ তার কতগুলো বৈশিষ্ট্য আছে যেগুলো আপনি ধরতে পারেন, যা ট্যাঞ্জেবল। হয়তো সেটা অনেক টেকসই, ব্যবহার করতে সুবিধে, সহজলভ্য, দাম কম। কিন্তু যখন কোয়ালিটি ইন এডুকেশনে আসছেন, তখন কোন এডুকেশনটাকে আমরা কোয়ালিটি এডুকেশন বলব? এডুকেশনকে কোয়ালিটি এডুকেশন হতে গেলে তার 4টি বৈশিষ্ট্য থাকতে হয়। There are 4 components that make education a quality education. প্রথম কম্পোনেন্ট হচ্ছে নলেজ। নলেজ অর্থাৎ যে কোনো শিক্ষাই জ্ঞান গঠনে সাহায্য করবে। ছাত্রছাত্রীদের একটি ক্লাসের পর তাদের কোনো একটি জ্ঞান গঠন হবে, সেটা যত ছোটই হোক না কেন। তারপর দ্বিতীয় কম্পোনেন্ট কোয়ালিটি এডুকেশনে, সেটা হচ্ছে স্কিল বা দক্ষতা। তারা যেটা শিখল, ছাত্রছাত্রীরা যা শিখল,
তার একটা প্রায়োগিক দিক থাকবে। তারা যেই জ্ঞান গঠিত হয়েছে তারা সেই জ্ঞানটিকে প্রয়োগ করতে পারবে। শুধু বুঝতে পারবে সেটা কিন্তু স্কিল নয়। স্কিল সবসময় অ্যাপ্লিকেশন বেসড। স্কিলে বলা হয় যে তাদের কোনো একটি দক্ষতা, ছাত্রছাত্রীদের কোনো একটি দক্ষতা লাভ করবে। এটি কোয়ালিটি এডুকেশনের দ্বিতীয় কম্পোনেন্ট। তৃতীয় কম্পোনেন্ট হচ্ছে ভ্যালুজ। ভ্যালুজ অর্থাৎ ছাত্রছাত্রীদের যা জ্ঞান গঠন হয়েছে এবং তার যে প্রয়োগ ক্ষমতা এসছে সেটা সে কোনো খারাপভাবে ব্যবহার করবে না। এটা হচ্ছে ভ্যালুজ। একটা ছোট্ট উদাহরণ দিই। শেক্সপিয়ারের একটি নাটক আছে টেম্পেস্ট। টেম্পেস্টে একটি চরিত্র আছে ক্যালিবান, যে অর্ধ মানুষ অর্ধ দানব এরম একটি চরিত্র। এবং সে একটি দ্বীপে থাকে, একজন সাহেব সেই দ্বীপে পৌঁছলো এবং তাকে ইংরেজি ভাষাটা শেখালো। সে শিখল, শিখে প্রয়োগ করতে লাগলো। কিন্তু তার প্রায়োগিক দিকটা কি হলো? সে ভাষাটা শিখলো, প্রয়োগ করলো, কিন্তু যখন সে প্রয়োগ করছে সে শুধু প্রয়োগ করছে সেই সাহেবকে ভৎসনা করার জন্য। তাই তার এডুকেশনটা কোয়ালিটি এডুকেশন নয়। যদিও তার জ্ঞান গঠিত হয়েছে, যদিও তার একটা প্রায়োগিক দিক আছে, কিন্তু তার ব্যবহারটা এমনভাবে হচ্ছে যেটা অন্যের ক্ষতি চেয়ে ব্যবহার হচ্ছে। তাই তার এডুকেশনটা কোয়ালিটি এডুকেশন নয়। আর কোয়ালিটি এডুকেশনের ফোর্থ কম্পোনেন্ট হচ্ছে বিহেভিয়ার। বিহেভিয়ার কথাটা যদিও ইংরেজি ডিকশনারিতে বহু প্রাচীন, পেডাগজিতে বিহেভিয়ার কথার অর্থ একটু আলাদা। বিহেভিয়ার কিন্তু এখানে ব্যবহার অর্থে ব্যবহৃত হয় না। বিহেভিয়ার কথাটির অর্থ হচ্ছে এখানে জানার ইচ্ছে। আপনার ক্লাস হয়ে যাওয়ার পর ছাত্রছাত্রীরা কি আবার অপেক্ষা করে যে আবার কোন দিন আপনার ক্লাস পাবে? এটা যদি তারা অপেক্ষা করে তাহলে জানবেন আপনার ক্লাসটিতে কোয়ালিটি এডুকেশন হয়েছে। যদি তারা অপেক্ষা না করে তাহলে বুঝবেন যে আপনার ক্লাসটি কোয়ালিটি এডুকেশনে পৌঁছয়নি। এখানে একটা কথা বলে রাখা ভালো, আপনার ক্লাসে যদি নলেজ কম্পোনেন্ট কাজ করে, আপনার ক্লাসে যদি স্কিল কম্পোনেন্ট কাজ করে, ছাত্রছাত্রীদের যদি জ্ঞান গঠন হয় এবং আপনি যদি তাদেরকে সেই জ্ঞান গঠন, যেই গঠিত জ্ঞান হয়েছে সেটা প্রয়োগ করার একটা পরিসর তৈরি করেন, ছাত্রছাত্রীরা অবশ্যই আপনার ক্লাসের জন্য পরের দিন অপেক্ষা করবে। তো এই চারটে হচ্ছে আমাদের কোয়ালিটি এডুকেশনের কম্পোনেন্ট। এখন আমাদের যে ক্লাস 3, 4 and 5 এই ইংরেজি যে বাটারফ্লাই সিরিজের বই, এই বইগুলো কোয়ালিটি এডুকেশনের কনসেপ্টকে কিভাবে ক্লাসরুমে আনতে সাহায্য করে সেই ব্যাপারে আমি আমার কলিগ অনিন্দ্য সেনগুপ্তকে আলোকপাত করতে বলবো। ধন্যবাদ পূর্ণেন্দু। আমাদের এই প্রাইমারি লেভেলে ক্লাস 3 থেকে কিন্তু ইংরেজি একটা স্বতন্ত্র বিষয় হিসেবে দেখা হচ্ছে। তার একটা স্বতন্ত্র বই আছে এবং তার যে ইভ্যালুয়েশনও একটা স্বতন্ত্র একটা সাবজেক্টের ইভ্যালুয়েশন হিসেবে করা হয়। আপনারা যারা ক্লাস 1-2-তে পড়ান আপনারা জানেন যে 1-2 যে বইটা মূলত আমার বই, সেখানে ওখানে ইন্টিগ্রেশন আছে। এখানে একটা আলাদা বই আছে যে বইটার নাম হচ্ছে বাটারফ্লাই। ইংরেজি আমাদের রাজ্যের ছাত্রছাত্রীদের কাছে মূলত এটা দ্বিতীয় ভাষা। তার যে প্রথম ভাষা সে যেটাই হোক, বাংলা হোক, হিন্দি হোক,
এছাড়াও কিন্তু সে আরেকটি ভাষা পড়ছে বলে এটা দ্বিতীয় ভাষা। দ্বিতীয় ভাষার ক্ষেত্রে মূলত একটা তফাৎ আছে। প্রথম ভাষার ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে সে ভাষাটা শুনে অভ্যস্ত, তার যে চারপাশের পরিবেশ, তার যে পরিবারের যে পরিবেশ, তার যে সমাজের যে পরিবেশ, সেখান থেকে শুনে অভ্যস্ত বলে সে শুনে শুনে কথা বলতে পারে। ফলে প্রথম ভাষার ক্ষেত্রে যেটা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন আমরা বলি, দ্বিতীয় ভাষার ক্ষেত্রে কিন্তু এই সুযোগটা তার নেই। তার নিজের পরিবারে অধিকাংশ পরিবারগুলোতে ইংরেজি ভাষার কথোপকথন বা চর্চা বা তার যে আশেপাশের পরিমণ্ডলে ইংরেজি ভাষার যে চর্চা সেটা খুব সীমিত। ফলে সেক্ষেত্রে তাকে কিন্তু ইংরেজিটা শিখতে হয়। তার ইংরেজি প্রয়োগের ক্ষেত্রেও একটা সীমাবদ্ধতা আছে। তার এই সীমাবদ্ধতাটা নিয়ে সে কিন্তু শ্রেণীকক্ষে উপস্থিত হচ্ছে। তার জন্য যে নির্দিষ্ট পিরিয়ড আছে এবং একটা নির্দিষ্ট তার জন্য বই আছে, যেমন ক্লাস 3 জন্য তার যে মূল টেক্সট বুক সেটা হচ্ছে বাটারফ্লাই। প্রশ্ন হচ্ছে কী পড়বে সে, কী শিখবে সে বাটারফ্লাই থেকে? বাটারফ্লাইতে যখন সে পড়তে যাচ্ছে তার মূল কতগুলো বিষয় হচ্ছে যেটাকে আমরা বলছি যে এই চ্যাপ্টারটা পড়লে পরে সে এটা শিখবে। আমি একটু উদাহরণ ধরে বলি। প্রথম যে গল্পটা আছে সেই গল্পটা হচ্ছে মাই ফ্রেন্ডস। কী শিখছে সেখান থেকে? মাই ফ্রেন্ডসে একটা আলোচনার জায়গা আছে যেখানে আর্টিকেল শেখে, অর্থাৎ তার নলেজ কম্পোনেন্ট হচ্ছে তাকে শেখানো হচ্ছে যে কোথায় আর্টিকেল এ এবং অ্যান বসে, এবার কোথায় আর্টিকেল দি বসে। এই যে তফাৎটা, এর একটা এক্সপোজার কিন্তু আগের ক্লাসে হয়েছিল, কিন্তু তাকে গ্রামাটিক্যালি তাকে শেখানো এবং শুধু শেখানো না, সেইটাকে বাস্তবে তার প্রয়োগ, এই অ্যাপ্লিকেশন এরিয়াটা কিন্তু আমরা এই টেক্সট বুকে দেখতে পাই। সেই টেক্সট বুকে আমরা যেটা করা হচ্ছে, সেই আর্টিকেলের ব্যবহারটা কোনো একটা টেক্সট মেটেরিয়ালের মধ্য দিয়ে সেটাকে ব্যবহার করা হয়েছে। যেখানে ব্যবহার করা হয়েছে সেটা তার সামনে তুলে ধরা হচ্ছে, দেখানো হচ্ছে যে দেখো এখানে এ বসা হচ্ছে আর এইখানে অ্যান বসানো হচ্ছে, কারণ এখানটা ভাওয়েল সাউন্ডের ব্যাপার আছে। এবং কোথায় তাহলে দি হবে, অর্থাৎ সেটা কোনো পার্টিকুলার একটা নদীর নামের বা কোনো একটা পার্টিকুলার একটা দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিমাল, এই যে দি কাউ একটা জাতি, একটা রেস, এইটা নির্দিষ্ট করার জন্য এই যে ব্যবহারটা, এইটা তাকে শেখানো হচ্ছে। এবং সে শিখছে কি না তার জন্য তার একটা অ্যাক্টিভিটি আছে। অর্থাৎ শুধুমাত্র থিওরিটিক্যাল নলেজ নয়, এ নয় যে আমি তাকে শেখাতে চাই একটা প্রেসক্রিপটিভ ফর্মে তার ডেফিনিশন, আমি শেখাতে চাই যে বাস্তবে আর্টিকেলটা কোথায় কেমনভাবে ব্যবহার হয়েছে। তার থেকে আমি তাকে বোঝাতে চাই যে কোথায় এ আর্টিকেল ব্যবহার হচ্ছে, কোথায় ডেফিনিট আর্টিকেল ব্যবহার হচ্ছে, কোথায় ইনডেফিনিট আর্টিকেল ব্যবহার হচ্ছে এবং কেন ব্যবহার হচ্ছে। এবং সেই অনুসারে তাকে কিন্তু আমি একটা অ্যাপ্লিকেশন এরিয়াতে নিয়ে আসছি। এই যে অ্যাপ্লিকেশন এরিয়াতে আমি নিয়ে আসছি, এইটা হচ্ছে তার স্কিল এরিয়া। নলেজ গঠন হলে পরে তবেই তার স্কিল এরিয়াটা ডেভেলপড হয়। জেনারেলি ল্যাঙ্গুয়েজে দুটো মেজর স্কিল এরিয়া আছে, একটা হচ্ছে 4 মেজর স্কিলস আছে আর একটা হচ্ছে ফাংশনাল স্কিলস আছে। 4 মেজর স্কিলসের মধ্যে আপনারা সকলেই জানেন, আমি তবু আবার বলছি, লিসনিং আছে, স্পিকিং আছে, রিডিং আছে, রাইটিং আছে। ফাংশনাল স্কিলসগুলোর মধ্যে কী কী পড়ে? গ্রামার এবং ভোক্যাবুলারি। এই গ্রামার ভোক্যাবুলারি নিয়েই কিন্তু এখানে আলোচনা আমি করছিলাম। লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এই 4টে স্কিল কিন্তু আবার ইন্টিগ্রেটেড, অর্থাৎ একটা বাচ্চা যখন শুনছে তার পরিপ্রেক্ষিতে সে কথা বলে। আবার
তার রিডিং যে একটা মেটেরিয়াল তাকে দেওয়া হচ্ছে। ক্লাস 3, ক্লাস 4 এবং ক্লাস 5 এখানে কতগুলো টেক্সট আছে, টেক্সট মেটেরিয়াল আছে। ভাষা তো কখনো এরকম আইসোলেটেড ফর্মে কেউ শিখতে পারে না, তার একটা অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশন থেকে সে ল্যাঙ্গুয়েজটা শেখে। অ্যাপ্লিকেশন থেকে যেমন ল্যাঙ্গুয়েজটা শেখে, কীভাবে অ্যাপ্লাই হচ্ছে সেটা সে দেখে দেখে সে বোঝার চেষ্টা করে, এবং সেইটা যখন সে পড়ে বুঝতে পারছে কি না তার মধ্যে কতগুলো আবার সাব স্কিল রয়েছে। অর্থাৎ একটা রিডিং মেটেরিয়ালটা পড়ে তার থেকে সেই সাব স্কিল, যেমন স্ক্যানিং একটা সাব স্কিল, স্কিমিং একটা সাব স্কিল। অর্থাৎ কোনো একটা তথ্য, মাই ফ্রেন্ডসই আমি বলছি, একটা বাচ্চা মেয়ে আছে, সে মেয়েটা বলছে আমার বন্ধু কারা, আমার বন্ধু হচ্ছে একটা কুকুর, আমার বন্ধু হচ্ছে একটা বিড়াল, আমার বন্ধু হচ্ছে একটা ভেড়া, আমার বন্ধু হচ্ছে একটা গরু। এদের সম্পর্কে সে বলছে কুকুরটা কি খেতে ভালোবাসে, কুকুরটার ডাক কী, কুকুরটার বাচ্চাকে কী বলে, একটা কুকুরের বাচ্চা যে বলে পাপি। এইটা সে তার নলেজ এরিয়া। এই নলেজ এরিয়াটা সে শিখছে কি না তাকে আমরা টেস্ট করার জন্য তাকে একটা কিছু কোয়েশ্চেন দিলাম। এবার তাকে ওই প্যাসেজটা পড়ে স্ক্যান করে নির্দিষ্ট ইনফরমেশন যদি সে নিতে পারে, তাহলে বোঝা যাচ্ছে যে তার কিন্তু এই জ্ঞানটা হয়েছে যে কুকুরের ডাককে কী বলে, কুকুরের বাচ্চাটাকে কী বলে ইংলিশে। এইরকম কিছু কিছু স্পেসিফিক তার নলেজ কম্পোনেন্টসগুলো তৈরি হয়। এছাড়া কি হয়, তাকে একটা অ্যাপ্লিকেশন এরিয়াতেও দেওয়া হচ্ছে। আপনারা বইটা দেখবেন যে ওখানে ছবি দিয়ে কতগুলো পয়েন্ট হাইলাইট করা হয়েছে, যেখানে তাকে বলছে তুমি কিছু বলো তো, একটা কুকুর সম্পর্কে একটু বলো তো, তোমার প্রিয় বন্ধুটার সম্পর্কে একটু কিছু বলো তো, যতটুকু বলতে পারে। আবার যদি সেটা দিয়ে লিখতে পারে, 2-3টে বাক্য সে লিখতে পারে, তাহলে কিন্তু তার যে লেখাটা, যে একটা বাক্যর সাথে পরের বাক্যর যে একটা সিনথেসিস আছে, একটা ভাবনার একটা সিনথেসিস আছে, সেই কোহেশনটা কিন্তু তার মধ্যে আসে। এইটার সাথে সাথে যত সে এই প্রাণীগুলোর, এই ডোমেস্টিক অ্যানিমালস বা ওয়াইল্ড অ্যানিমালস, ঠিক পরের চ্যাপ্টার আছে অ্যানিমাল মিটিংয়ে, তত কিন্তু এই পশু পাখির প্রতি একটা শিশুর যে ভাবনা, যে একটা পশু দেখলে আমি যদি তাকে ঢিলটা মারি, তাকে যদি অনর্থভাবে তাকে যদি অত্যাচার করি, সেটা কিন্তু আমার সুরুচিপূর্ণ একটা যে মন সেটা পরিচয় দেয় না। শিশু অবস্থা থেকে তাকে একটা সুন্দর মনের, একটা সৃজনশীল মনের, একটা নান্দনিক ভাবনার মধ্য দিয়ে তাকে গড়ে তুলতে হয়। এই কারণে তার মধ্যে কিছু কোয়ালিটিও তার মধ্যে আনাতে হয়, কিছু নিজস্ব গুণ। এইভাবে আমরা যেমন ধরা যাক ওয়াটার সম্পর্কে তাকে শেখানো হয়েছে যে কিভাবে জলের ব্যবহারটা করতে, কতটা কম। তো এরকম এই যত তার মধ্যে এই নলেজ এবং স্কিলগুলো ডেভেলপ হয়, তার মধ্য দিয়ে কিছু বিহেভিয়ারাল চেঞ্জগুলো আসে। এই কারণে এই 3, 4, 5 এইখানে যে বাটারফ্লাই বইগুলো সিরিজ, বাটারফ্লাই সিরিজ এবং তার সাপোর্ট মেটেরিয়াল যে উইংস বলে যে সিরিজ আছে, তাতে কোয়ালিটির এই 4টে বেসিক কম্পোনেন্টকে খুব বেশি করে হাইলাইট করা হয়েছে। কেন হাইলাইট করা হয়েছে? যাতে কী সে শিখছে, ইংরেজিতে কেন শিখছে, এবং আলটিমেটলি এই বইগুলো পড়ে তার কি উন্নতি হবে সেটা ব্যাপারে যেন খুব পরিষ্কার একটা ধারণা সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছে থাকে। এই ভাবনা নিয়ে আপনারা ক্লাসে যাবেন এবং সেই মতন আপনারা আলোচনা করবেন। আমি পূর্ণেন্দুকে ধন্যবাদ। অনিন্দ্যবাবুকে। অনিন্দ্যবাবু যে বিশ্লেষণটা করলেন তার থেকে দুটো গুরুত্বপূর্ণ তথ্য আমরা পাই। এক হচ্ছে যে ইংরেজি দ্বিতীয় ভাষা একটি স্কিল সাবজেক্ট, যেটা অনিন্দা বলছিলেন, লিসনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং, এবং একটা দুটো ফাংশনাল এরিয়া আছে, গ্রামার এবং ভোকাবুলারি। কিন্তু ইম্পর্ট্যান্ট এরিয়াটা হচ্ছে
যে এই স্কিলগুলো কিন্তু কখনোই আইসোলেশনে আসে না। আমি শুধু শুনবো, আমি শুধু বলবো তা নয়। আমি শুনে লিখতে পারি, আমি পড়ে লিখতে পারি, বা নিজের একটা লেখা পড়তে পারি। তো এই স্কিলগুলো কখনোই আইসোলেশনে একা একা কাজ করে না। এটা অনিন্দ্য একটা মেজর পয়েন্ট আপনাদের কাছে তুলে ধরছিলেন। আর দ্বিতীয় একটা পয়েন্ট তুলে ধরছিলেন, সেটা হচ্ছে অনিন্দ্য যখন টেক্সট বইয়ের বিন্যাসের কথাটা বলছেন, যে যেমন মাই ফ্রেন্ডস বা অ্যানিমাল মিটিং বা ওয়াটার, যেই লেসনগুলোর নাম করছিলেন অনিন্দ্যদা, এটা আপনারা সবাই জানেন যে এই টেক্সটগুলো, এটা হচ্ছে এই যে কন্টেন্টটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা কন্টেইনার। এটা এই 4টে ল্যাঙ্গুয়েজ স্কিল, 4টে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ স্কিল এবং 2টো ফাংশনাল এরিয়াকে ছাত্রদের কাছে নিয়ে যাওয়ার জন্য একটা ভেহিকেল মাত্র। এই টেক্সটগুলোর পারপাস কিন্তু শুধু হচ্ছে যে তার কন্টেন্টের মধ্য দিয়ে ছাত্রের রিডিং স্কিল বাড়বে, ছাত্রের, যেটা অনিন্দ্যদা বলছিলেন, ছাত্রের গ্রামারের অ্যাপ্লিকেশনের এবিলিটি বাড়বে, বা ভোকাবুলারি স্টক বাড়বে, এবং যা বাড়বে, যা এনরিচড হবে, সবই যেন সে অ্যাপ্লাই করতে পারে। এই ইংলিশ টেক্সট বুক যে বাটারফ্লাই, তার সাথে একটি বই যোগ হয়েছে ক্লাস 3, 4 এবং 5-এ। সেটা হচ্ছে ইংলিশ সাপোর্ট মেটেরিয়াল, যার নাম হচ্ছে উইংস। এবং নিশ্চিতভাবেই বাটারফ্লাই এবং উইংস একে অপরের কম্পিটিটর নয়। বাটারফ্লাই এবং উইংস একই সাথে কাজ করবে। আমি আমার কলিগ রাতুল গুহকে অনুরোধ করব যে এই 3, 4, 5-এর টেক্সট বুক বাটারফ্লাই এবং সাপোর্ট মেটেরিয়াল উইংস, এটা কিভাবে ক্লাসরুমে সমন্বয় হবে, উইংস কিভাবে বাটারফ্লাইকে হেল্প করবে, এবং বাটারফ্লাই থেকে কিভাবে উইংসের অ্যাক্টিভিটি করার জন্য ছাত্রছাত্রীরা তৈরি হবে, সেটা নিয়ে আলোকপাত করুন। অনিন্দ্যদা আর পূর্ণেন্দুদাকে ধন্যবাদ। আমরা আলোচনা করছি যে ক্লাস 3, 4 and 5-এ ইংলিশ যেখানে একটা স্বতন্ত্র সাবজেক্ট হিসাবে ইংলিশ অ্যাজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ট্রিটেড হচ্ছে, সেখানে তার স্কিলগুলোর এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে আমরা অ্যাজ টিচার কীভাবে সাপোর্ট করতে পারি। আমরা অলরেডি আলোচনা করেছি যে একটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আর একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজের শেখার চলনে তফাৎ থাকবে, কারণ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ উই অ্যাকুয়ার অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ উই লার্ন। প্রথম ভাষা আমরা আমাদের পারিপার্শ্ব, আমাদের চারপাশ থেকে আমরা অ্যাকুয়ার করি, এবং দ্বিতীয় ভাষা আমাদের শিখতে হয়। কারণ ভাষা শেখার ক্ষেত্রে যেটা খুব জরুরি বিষয়, সেটা হচ্ছে উই পিক আপ ফ্রম এক্সপোজার। ল্যাঙ্গুয়েজের একটা এক্সপোজার থাকে, সেখান থেকে আমরা পিক আপ করি। এবং এই জন্য খেয়াল করে দেখবেন প্রথম ভাষার ক্ষেত্রে অনেক ছোটোবেলাতেই গ্রামার শেখার আগেই আমরা ভাষাটা ব্যবহার করতে শিখে যাই, কারণ আমাদের চারপাশে বহু মানুষ আমাদের প্রথম ভাষাটা ব্যবহার করছে, অ্যান্ড উই অ্যাকুয়ার দ্য ল্যাঙ্গুয়েজ থ্রু ইমিটেশন। আমাদের চারপাশের নানানজন ব্যবহার করছে বলে আমরা ইমিটেট করতে করতে শিখি। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কিন্তু যেহেতু আমাদের চারপাশে কেউ ব্যবহার করে না, তাই সেই ইমিটেশনের সেই এক্সপোজারটাও হয় না, ফলে ইমিটেট করারও জায়গা নেই, ফলে এক্সপোজার থেকে পিক আপ করা যাবে না। খুব স্পেসিফিক ফর্মাল ম্যানারে কিন্তু আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্ন করতে হবে। সো অ্যাজ টিচার আমরা যে প্রথম পয়েন্টটা অ্যাজ থাম্ব রুল রাখবো, যে প্রথম ভাষা দ্বিতীয় ভাষার চলনে, শেখার চলনে যেহেতু আমাদের তফাৎ রয়েছে, তাই আমরা অ্যাজ টিচারও যখন ক্লাসে থাকবো, শেখানোর চলনেও তফাৎ থাকবে। এটা 1। 2, দ্বিতীয় ভাষা এবং প্রথম ভাষার ক্ষেত্রে সাহিত্য এবং ভাষার যে সম্পর্কটা, ইট হ্যাজ টু বি টেকেন কেয়ার অফ। প্রথম ভাষার ক্ষেত্রে যেখানে আমরা ভাষাটা অলরেডি জানি, সেখানে ভাষাটা, ল্যাঙ্গুয়েজ আমাদের সাহিত্য অবধি পৌঁছাতে একটা ব্রিজের কাজ করে। So language, in case of first language, works as a bridge, as a way to reach a destination, that is literature.
আমরা ল্যাঙ্গুয়েজটা অলরেডি 4-5 থেকে জানি, সাহিত্য অবধি পৌঁছাতে আমাদের সাহায্য করে ইন কেস অফ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, প্রথম ভাষায়। দ্বিতীয় ভাষার ক্ষেত্রে দ্য কেস ইজ জাস্ট দ্য অপোজিট। প্রথম ভাষায় যেমন ভাষা সাহায্য করে সাহিত্যকে বুঝতে, যেখানে ভাষাটা আমরা অলরেডি জানি, দ্বিতীয় ভাষার ক্ষেত্রে যে টেক্সটগুলো আমাদের টেক্সট বইয়ে থাকে, যে সাহিত্যের অবতারণা করা হয়, লিটারারি এক্সপোজার দেওয়া হয়, সেই সাহিত্যটা আমাদের সাহায্য করে আমাদের ভাষাটাকে শিখতে। তাহলে সেকেন্ড থাম্ব রুল, যে প্রথম থাম্ব রুল বলেছিলাম ফার্স্ট ল্যাঙ্গুয়েজ উই অ্যাকোয়ার অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ উই লার্ন, তাই শেখার চলনেও তফাৎ থাকবে। দ্বিতীয় থাম্ব রুল, আমাদের এটা বুঝতে হবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একটা টেক্সটকে যেভাবে ব্যবহার করা হবে, যেখানে তার ল্যাঙ্গুয়েজ উই অলরেডি নো, সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিন্তু আদপে তাই হবে না। সেখানে কবিতাটা বা গল্পটা আসলে একটা ভেহিকল হিসাবে কাজ করবে টু লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ। তাই আমি আমার টিচারদেরকে, প্রিয় টিচারদেরকে অনুরোধ করব এই জায়গাটা স্পেসিফাই করতে হবে নিজেদের কাছে। নাও, যখন একটা ইংলিশ আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ইজ নাও আ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, ইজ আ লিঙ্ক ল্যাঙ্গুয়েজ, ইটস সো ভেরি ইম্পর্টেন্ট, আমরা সবাই বলি, কারণ এই ভাষাটা আমাদের পৃথিবীর নানান কোণের মানুষদেরকে লিঙ্ক করিয়ে দেয়। সো উই কল ইট আ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। সো এই ইংলিশের ক্ষেত্রে আমাদের অ্যাজ অনিন্দদা অ্যান্ড পূর্ণেন্দুদা দুজনেই বলছিলেন যে আমাদের কিছু স্পেসিফিক স্কিল এরিয়া আছে, ফাংশনাল এরিয়া আছে। Now what are those skill areas? আমরা অলরেডি বলেছি যে লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এটা আমাদের 4টে স্কিল এরিয়া। আর ফাংশনাল এরিয়া কি? গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এই 4টে স্কিলের মধ্যেও কিন্তু আমরা দুটো আমাদের প্রোডাক্টিভ স্কিল আছে, দুটো রিসেপটিভ স্কিল আছে। আমাদের প্রোডাক্টিভ স্কিলগুলো কি? স্পিকিং অ্যান্ড রাইটিং, এটা আমাদের প্রোডাক্টিভ স্কিল, কারণ আমি কিছু প্রডিউস করি। আমি যখন বলছি তারপর আমি কিছু প্রডিউস করছি, আমি যখন লিখছি আমি কিছু প্রডিউস করছি। আর রিসেপটিভ স্কিল কোন দুটো? রিসেপটিভ স্কিল দুটো হলো যে রিডিং অ্যান্ড লিসনিং। কেউ একজন, ধরুন অনিন্দদা একটা স্কিল প্রডিউস করছে, বলছে, স্পিক করছে, আমি তখন লিসেন করছি, তার মানে লিসনিং হিয়ার ওয়ার্কস অ্যাজ আ রিসেপটিভ স্কিল। দ্য সেম ওয়ে পূর্ণেন্দুদা একটা কিছু লিখছে, ওটা একটা প্রোডাক্টিভ স্কিল, আমি যখন সেটা পড়ছি দ্যাট ইজ আ রিসেপটিভ স্কিল। এই তাই 4টে স্কিলের শেখার ক্ষেত্রে যেহেতু দুটো রিসেপটিভ স্কিল, দুটো প্রোডাক্টিভ স্কিল আর রিসেপটিভ স্কিলের শেখার ক্ষেত্রেও কিন্তু আমাদের টিচিং লার্নিং প্রসেসেও, লার্নিং প্রসেসের চলনেও কিন্তু একটা তফাৎ থাকবে। এটা আমাদের থার্ড থাম্ব রুল। আমি এবার একটা একটা করে স্কিল ধরে একটু বলছি। প্রাইমারিলি আমরা যখন রিডিং করছি, আমরা টেক্সট পড়ছি, রিডিং স্কিলের কথা যখন বলছি, দুটো জিনিসের কথা একটু ম্যাম স্যার আপনারা প্লিজ খেয়াল রাখবেন যে আমাদের রিডিংয়ের দুটো প্যাটার্ন হয় সাধারণত আমরা ব্যবহার করি, এরপর আরও প্যাটার্ন আছে। একটা বলি স্ক্যানিং, একটা স্কিমিং। স্ক্যানিং মানে কি? টু স্ক্যান অ্যান ইনফরমেশন। স্ক্যান করা মানে খুব একটা ছোট ছোট ইনফরমেশন বিভিন্ন লাইন থেকে পিক আপ করাকে বলা হয় স্ক্যান করা হয়। আর কয়েকটা ইনফরমেশন স্ক্যান করার পর 3-4টে লাইন মিলিয়ে যে একটা ছোট্ট মানে তৈরি করে সেটাকে বলা হয় স্কিমিং। তো যখন একটা ইনফরমেশনকে পিক আপ করি আমরা পড়ানোর মাঝখান থেকে কোনো লাইন থেকে, দ্যাট ইজ হোয়াট উই কল স্ক্যানিং। এবং কয়েকটা ইনফরমেশন মিলে, কয়েকটা লাইন মিলিয়ে একটা প্যারাগ্রাফের যে মানে তৈরি করা হয় সেটাকে বলা হয় স্কিমিং। সো রিডিং করার ক্ষেত্রে একটা পয়েন্ট খেয়াল রাখবো, প্রথমে আমাকে ইনফরমেশনগুলোকে স্ক্যান করতে হবে। ধরুন আমার একটা গল্প আছে, সেখানে 4-5টা প্যারাগ্রাফ আছে। তো ফার্স্ট প্যারাগ্রাফে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো স্ক্যান করলাম, করে সেই প্রথম 3-4টে লাইনের ইনফরমেশনগুলো স্ক্যান করে একটা প্রথম প্যারাগ্রাফের একটা ছোট্ট নির্যাস পেলাম। সো দ্যাট ইজ দ্য স্কিমিং অফ দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। দ্য সেম ওয়ে আবার যখন সেকেন্ড প্যারাগ্রাফটা করছি তার আবার কতগুলো ইনফরমেশন আমি স্ক্যান করলাম, করে সেকেন্ড প্যারাগ্রাফের একটা স্কিমিং করলাম, একটা মানে পেলাম। এইভাবে স্ক্যানিং আর স্কিমিং করে করে আমি প্রত্যেকটা প্যারাগ্রাফের একটা ছোট ছোট মানে পেলাম। এবার এই 5টা প্যারাগ্রাফের যে মানেগুলো আলাদা করে পেলাম স্কিমিং করে, এবার এটা হোলিস্টিক মানে করব প্রত্যেকটা প্যারাগ্রাফের স্কিমড যে মানেটা আছে সেটাকে ইন্টারলিঙ্ক করে। সো এইখানে হচ্ছে আমার রিডিংয়ের ক্ষেত্রে আপনাদের কাছে আমার প্রাইমারিলি একটা রিকোয়েস্ট, যেটা ইজ ফোর্থ থাম্ব রুল, যে অ্যাজ এ হোল হঠাৎ একটা মানে করতে আমরা যাব না, বাচ্চা ভয় পেয়ে যেতে পারে। দ্যাটস হোয়াট হ্যাপেন্স উইথ দ্য চিলড্রেন। তারা যখন একটা বড় একটা প্যাসেজ দেখে হঠাৎ করে একটা গোটাটার মানে কি হবে এটা ভেবে না ভয় পেয়ে যায়। সো ইটস ইম্পর্টেন্ট উই গো বিট বাই বিট। আমরা এক একটা প্যারাগ্রাফের মিনিং স্ক্যান করব, সেখান থেকে স্কিমিং করব এবং প্রত্যেকটা প্যারাগ্রাফের মিনিংগুলোকে ইন্টারলিঙ্ক করে টোটালটার মানে বানাবো, ফ্রম পার্ট টু হোলে আমরা যাব। এটা আমার রিডিংয়ের ক্ষেত্রে আপনাদের কাছে অনুরোধ। সো হিয়ার কামস রিডিংয়ের পর আমাদের যেটা আসছে সেটা হচ্ছে রাইটিং। রাইটিংয়ের ক্ষেত্রে আমি একটা কথা বলি, রাইটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রোডাক্টিভ স্কিল। রাইটিংয়ের ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, হয়তো আমাদের লেটার লিখতে শিখতে হয়, প্যারাগ্রাফ লিখতে শিখতে হয়, বায়োগ্রাফি লিখতে শিখতে হয়, নানান রকম জিনিস থাকে।
মাই মেজর এরিয়া অফ ট্রাস্ট ইজ দ্যাট আমি যদি একটা সেন্টেন্স ঠিকঠাক করে লিখতে পারি, if I can write the sentence properly, so it's very easy for me সেই সেন্টেন্সগুলোকে আমি কিভাবে অ্যারেঞ্জ করব যাতে সেটা একটা লেটার, প্যারাগ্রাফ, বায়োগ্রাফি বা স্টোরির রূপ নেয়। সো লেটার, প্যারাগ্রাফ, বায়োগ্রাফি এটা যদি একটা দেওয়াল হয়, একটা ওয়াল হয়, তাহলে একটা সেন্টেন্স হচ্ছে একটা ইউনিট, একটা ইটটাই যদি ঠিক মতো না তৈরি হয়, ইটটাই যদি ভঙ্গুর হয়, আমি কিন্তু দেওয়াল বানাতে কখনো পারবো না। সো ইন কেস অফ রাইটিং, এই টোটালটা আমার ফিফথ থাম্ব রুল ম্যাম স্যার আপনাদের কাছে। আমি যদি একটা সেন্টেন্স ঠিক মতো লিখতে পারি, ইফ আই ক্যান রাইট আ সেন্টেন্স প্রপারলি, ইফ আই ক্যান কনস্ট্রাক্ট আ সেন্টেন্স অ্যাকর্ডিং টু প্রপার সিনট্যাক্স, যদি আমি পারি, তাহলে সেটা কিন্তু আস্তে আস্তে লেটারের রূপ দেওয়া বা প্যারাগ্রাফের রূপ দেওয়া বা নোটিসের রূপ দেওয়া বা স্টোরিতে রূপ দেওয়া বা বায়োগ্রাফিতে রূপ দেওয়া, এটা অনেক ইজি হয়ে যায়। সো রাইটিংয়ের ক্ষেত্রে ফর্মটা ইম্পর্টেন্ট, কিভাবে একটা ফর্ম তৈরি হবে, কিন্তু এটা কন্টেন্ট, একটা স্পেসিফিক সেন্টেন্স, এই জায়গাটা প্লিজ সংস্থাপন করবেন। ওইটা হয়ে গেলে বাকিটা অনেক ইজি হয়ে যায়। নাও হিয়ার কামস গ্রামার। তারপরে একটা কি গ্রামার, আমরা স্পিকিং লিসনিংয়ে আসার আগে আমি একটু গ্রামার, এই দুটো ফাংশনাল এরিয়া নিয়ে বলছি, গ্রামার আর ভোকাবুলারি নিয়ে। গ্রামার অ্যান্ড ভোকাবুলারির ক্ষেত্রে একটা কথা একটু বলা দরকার। আমরা এক সময় গ্রামার ট্রান্সলেশন রুল পড়তাম এবং অনেক সময় দেখেছি যে গ্রামারের নিয়ম মুখস্থ করতে করতে আসলে সব ভাষার ব্যবহার আর হয়ে ওঠেনি এবং ট্রান্সলেশন করতে করতে লোকে মুখস্থ করতে শুরু করতো। আমার একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করার আছে ম্যাম স্যার। English as a second language class is not to be aimed at talking about a few rules regarding the language. ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে কয়েকটা নিয়ম বলার জায়গা কিন্তু ইংলিশ ক্লাস নয়, কোনো ভাষারই ক্লাস নয়। The appropriateness of language learning, the effect of language learning, the product, the basic beauty of a language class lies in the learning of the application of the language. Here it's very important. Learning the application of the language. The language lives in its application. একটা ভাষা বেঁচে থাকে তার ব্যবহারে, তার প্রয়োগে। আমি যদি একটা ক্লাসে গিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে কি বুঝি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলতে কি বুঝি, টেন্স কত প্রকারের হয়, জিরান্ট কাকে বলে, সমস্ত বলে এলাম এবং বাচ্চাটা মুখস্থ করে নিল, ফেয়ার এনাফ। এবার মুখস্থ করে তার যখন একটা প্রয়োজন পড়লো, সে ভাষাটা ব্যবহার করতে পারছে না, সেই রুলগুলো মুখস্থ করার আসলে কোনো মানে থাকে না। সো এটা সিক্সথ থাম্ব রুল আমার এই বলার, যে আমি যখন ল্যাঙ্গুয়েজ ক্লাসে এন্টার করব, আমি যখন গ্রামার নিয়ে আলোচনা করব, আমার বেসিক ফোকাস থাকবে গ্রামার নিয়ে বা ল্যাঙ্গুয়েজ নিয়ে কতগুলো রুল, কতগুলো তথ্য তাকে মুখস্থ করানো নয়, রেদার হাউ টু ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ কনটেক্সচুয়ালি, ভাষাটা কিভাবে পরিস্থিতি অনুযায়ী ব্যবহার করা যায়, দ্যাটস হোয়াট ইজ ইম্পর্টেন্ট। তাই আমার আপনাদের কাছে এটা আমার সেভেন্থ থাম্ব রুল, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথা বলছি, যখন আপনি গ্রামারের বিষয়টা আলোচনা করবেন বাচ্চার সাথে, প্রথমেই ডেফিনিশন, তারপর এক্সাম্পলে আসবেন না। ডোন্ট মেক দ্য জার্নি ফ্রম ডেফিনিশন টু এক্সাম্পল, রেদার আমার জার্নিটা হবে গ্রামার শেখার, ইংলিশের রুল শেখার, ইংলিশ ব্যবহার করতে শেখার, ফ্রম এক্সপোজার। প্রথমে বাচ্চাকে একটা এক্সপোজার দেব, উদাহরণ দেব। লেটস সে ফর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমি প্রথমে দুটো তিনটে সেন্টেন্স বলবো, হি ইজ প্লেয়িং, দে আর রানিং, সামথিং লাইক দ্যাট। আমি যখন এই উদাহরণটা, সেগুলো হবে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের, এক্সপোজারটা দেব। এবার সেই এক্সপোজার থেকে, সেই এক্সাম্পল থেকে আমি এক্সপ্লেইন করা শুরু করব যে ওই তিনটে সেন্টেন্স যার এক্সপোজার আমি তোমাদেরকে দিলাম বা যার এক্সাম্পল আমি তোমাদেরকে দিলাম, সেই সেন্টেন্সগুলোর মধ্যে থিমেটিক এবং বাই স্ট্রাকচার কি মিল আছে, মানেগতভাবে কি মিল আছে এবং স্ট্রাকচারে কি মিল আছে, এটা এক্সপ্লেইন করতে শুরু করব। করে ফাইনালি আমি এবার কংক্রিটাইজ করবো ডেফিনেশনে, যে দেখো এই তিনটে সেন্টেন্স এই সময় ব্যবহৃত হয়েছে, ভার্বের এই ইউজ হয়েছে এবং স্ট্রাকচারগুলোও এক, এই কারণে ব্যবহার হয়েছে এবং এই স্ট্রাকচারে ব্যবহার হয়েছে, এই ধরনের ইউজকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। So I should not go from definition to example, rather my journey should be from exposure followed by explanation followed by concretization through definition.
এবং এই ডেফিনেশন দেওয়ার পর আমি আরও এক্সাম্পল দেব, আরও ড্রিলিংয়ের জায়গা আমি করে দেব। দ্যাট শুড বি মাই ওয়ে অফ টিচিং লার্নিং অফ গ্রামার। কারণ যদি তাকে কোনো একটা ডেফিনেশন দেওয়া হয় এবং ডেফিনেশন ফলোড বাই এক্সাম্পল হয়, বাচ্চা কিন্তু শুধু মুখস্থই করতে থাকবে, অ্যাপ্লিকেশন অফ দ্য ল্যাঙ্গুয়েজ কিছুই শিখবে না। নেক্সট পয়েন্ট, সো আমরা গ্রামার ট্রান্সলেশন থেকে আমাদের যে ডিভিয়েশনটা হবে, আমরা যে আস্তে করে সরবো, দ্য ডিভিয়েশন should be marked by a change in the approach of grammar learning, not from definition to example, rather from exposure to explanation, then to definition, then to make more example. তাহলেই কিন্তু গ্রামারের ক্লাসটা বা ইংলিশের ক্লাসটা কতগুলো তথ্য মুখস্থ করবে না, সে আসলে ইংলিশটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা জানবে। হিয়ার কামস দ্য নেক্সট পয়েন্ট, ভোকাবুলারি। আমি যখন ভোকাবুলারি শিখবো, সি ডিয়ার মাই টিচার্স, একটা ওয়ার্ড জানা আর তার ভোকাবুলারি, তাকে ভোকাবুলারিতে কনভার্ট করার মধ্যে কিন্তু একটা তফাৎ আছে। একটা ওয়ার্ডের আমি মানে জানি, দ্যাটস নোয়িং দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড, বাট to know how to use the word contextually, সেই ইউজের মধ্যে কিন্তু একটা ওয়ার্ড আসলে আমার ওয়ার্ড মিনিং থেকে ভোকাবুলারিতে উন্নীত হয়। তাই আমার রিকোয়েস্ট থাকবে আমার টিচারদের কাছে, তারা আস্তে আস্তে ওয়ার্ডগুলোকে কিন্তু যখন ভোকাবুলারিতে বাচ্চার সেট অফ ভোকাবুলারিতে নিয়ে যেতে চাইবেন, বাচ্চাকে যেন ইউজের মধ্যে দিয়ে নিয়ে যান। আর একটা কথা এখানে আমি বলবো, দুটো জিনিস দিয়ে আমি ফাইনালি ওয়াইন্ড আপ করবো। এক হচ্ছে এরপর যে লিসনিং অ্যান্ড স্পিকিং, নানান ক্লাসে আমরা দেখেছি আমাদের ক্ষেত্রে কিন্তু এই যে দেখুন, ল্যাঙ্গুয়েজ ইজ প্রাইমারিলি ইজ আ স্পিচ অ্যাক্ট। সে মুখে বলার মধ্যে দিয়ে কিন্তু ল্যাঙ্গুয়েজটা থাকে। ল্যাঙ্গুয়েজ ইজ প্রাইমারিলি আ স্পিচ অ্যাক্ট, ফলে লিসনিং স্পিকিং সো ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি এই ইংরাজি কথা বলার ব্যবহারটা আমাদের হয় না হয়তো ক্লাসরুমে। মাই ডিয়ার টিচার্স, মাই হাম্বল রিকোয়েস্ট ইজ দ্যাট, যে আমরা প্রথমেই টোটাল ক্লাসে সবসময় ইংলিশ বলছি এমনটা হয়তো নাই হতে পারে, তাদের বাচ্চা কিন্তু একটা ট্রমা অ্যান্ড অ্যাংজাইটি আসতে পারে। সো মাই পয়েন্ট ইজ দ্যাট লেট আস ইউজ ইংলিশ ইন আ ভেরি ভেরি স্মুথ ম্যানার, যেখানে কিনা ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা ইউজ হবে জুডিশিয়াসলি। বিভিন্ন এডুকেশনাল ডকুমেন্টে বলা হয়েছে যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে ফার্স্ট ল্যাঙ্গুয়েজকে যেন জুডিশিয়াসলি ইউজ করা হয়। এই জুডিশিয়াস কথাটা ইজ এ ভেরি ট্রিকি ওয়ার্ড। আমি সেরকমভাবে বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করব ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, যেখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে শুধুমাত্র ট্রান্সলেট করা হচ্ছে না, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখাটাকে এনহ্যান্স করবে, এই জায়গায় নিয়ে যেতে পারে, সেইভাবে আমি ফার্স্ট ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করব। তাই আমার একটা সাজেশন থাকবে যে আপনারা যখন সেকেন্ড ল্যাঙ্গুয়েজে ক্লাস নিচ্ছেন, ফার্স্ট ল্যাঙ্গুয়েজের ব্যবহার রাখুন, কিন্তু সেই ফার্স্ট ল্যাঙ্গুয়েজের ইউজটা যেন কখনো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে ব্যারিয়ার হয়ে না দাঁড়ায়, রেদার সাপোর্ট হয়। এবং যত দিন যাবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজের ইউজটাকে যেন যতটা কমানো যায়, উইথড্র করা যায়, যাতে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্লাস একসময় অনেক বেশিটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজের মাধ্যমেই শিখতে পারে। এখানে একটা কথা আপনাদের সাথে শেয়ার করার, যে আমরা একটা পার্টিকুলার ওয়ার্ড রুব্রিক, আপনারা স্লাইডে দেখতে পাচ্ছেন যে আমরা রুব্রিক বলে একটা পার্টিকুলার ওয়ার্ড এই স্লাইডে দেখাচ্ছি। হোয়াট ডাজ রুব্রিক মিন? আমরা এই স্লাইডে দেখব রুব্রিক বলে বলছি, রুব্রিক হচ্ছে আসলে একটা ইভ্যালুয়েশন স্কেল। রুব্রিক হচ্ছে আসলে একটা ইভ্যালুয়েশন স্কেল, যে ইভ্যালুয়েশন স্কেলের মধ্যে আমাদের একটা সাইডে থাকে বাচ্চা কি ধরনের নাম্বার পেতে পারে আর কি ধরনের নাম্বার পাওয়ার জন্য কি কি কোয়ালিটির দরকার। অর্থাৎ আমি যদি একটা প্যারাগ্রাফ লিখি, কোন কোন কম্পোনেন্টগুলো আমার প্যারাগ্রাফ লেখার জন্য দরকার সেটা থাকবে আমার স্কেলের ডান দিকে, এবং কোন কোন কম্পোনেন্ট, সবকটা কম্পোনেন্ট থাকলে আমি কত নাম্বার পেতে পারি, একটা কম্পোনেন্ট কমে গেলে আমি কতটা নাম্বার কমতে পারে, আরেকটা কম্পোনেন্ট কমে গেলে আমার কতটা নাম্বার কমতে পারে। এই জিনিসটা দেওয়া থাকলে যদি রুব্রিকটা আমরা বাচ্চাকে ক্লাসরুমে প্র্যাকটিস করাই, যে তোমাকে প্যারাগ্রাফ লিখতে দিয়েছি বা তোমাকে একটা স্টোরি লিখতে দিয়েছি বা তোমাকে একটা আনসার লিখতে দিয়েছি, আমি যদি ওকে স্পেসিফিক স্কেল বেঁধে দিই যেখানে নাম্বারের পাশাপাশি এক্সপেক্টেড কম্পোনেন্টগুলো দেওয়া থাকবে, তাহলে বাচ্চার পক্ষে কিন্তু ফোকাস করার সুবিধা হবে, এবং বাচ্চা কিন্তু যখন সামেটিভের নাম্বার বেরোবে ও বুঝতে পারবে আমি এত নাম্বার পেয়েছি মানে আমার কাছে সবকটা কোয়ালিটি ছিল, আমি একটু নাম্বার কম পেয়েছি মানে কোন কোয়ালিটিটা মিস করেছি। যেহেতু আমি রুব্রিক সামেটিভের কোয়েশ্চেন পেপারে দিয়ে দেবো না, তাই মাই সাজেশন উড বি দ্যাট যে ক্লাসরুমেই যখন কোনো কাজ হচ্ছে তখন যেন রুব্রিকের ব্যবহারটা করা হয়। এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা উইংস। আমরা উইংসের চলনটা নিয়ে আলোচনা করব।
উইংসের চলনটা নিয়ে আলোচনা করতে গিয়ে আপনাদের সাথে আমি একটা কথা খুব স্পেসিফিক্যালি বলতে চাই। উইংস আমার যে সাপোর্ট মেটেরিয়াল সেটা আমার টেক্সট বই বাটারফ্লাই এর সাথে কিন্তু অ্যাট পার চলতে থাকবে। বাটারফ্লাইয়ের আমার কিছু টেক্সট আছে, উইংসেও আমার কিছু টেক্সট আছে। নাও উইংস আমি কিভাবে পড়াবো ক্লাসে, বাচ্চা কিভাবে পড়বে, দেখবেন উইংসের প্রতিটা চ্যাপ্টারে আমাদের কিন্তু দুটো করে রিডিং টেক্সট আছে, যার একটাকে আমরা বলছি প্রি রিডিং টেক্সট আর একটাকে বলছি পোস্ট রিডিং টেক্সট। প্রি রিডিং টেক্সট হচ্ছে সেই টেক্সটটা, প্রি রিডিং টেক্সটটা হচ্ছে থিমেটিক্যালি আমাদের বাটারফ্লাইয়ে যে টেক্সট আছে, ধরে নিন বাটারফ্লাইয়ের লেসেন 2, উইংসেরও লেসেন 2। এবার উইংসের লেসেন 2তে আমার দুটো টেক্সট আছে, একটা প্রি রিডিং টেক্সট আর একটা পোস্ট রিডিং টেক্সট। আপনি সবসময় খেয়াল রাখবেন উইংসের যেটা প্রি রিডিং টেক্সট আছে সেটা হচ্ছে বাটারফ্লাইয়ের টেক্সটের সাথে থিমেটিক্যালি প্রায় একরকম একটা টেক্সট, কিন্তু অনেক সোজা একটা টেক্সট। তাই আমার কাজ কি হবে, আমরা উইংসে যে প্রি রিডিং টেক্সটটা আছে সেটা প্রথমে পড়ে নেব, তা থেকে যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো পড়ে নেব, সেইটা করার পর আমি বাটারফ্লাইয়ে আসবো, যেটা কিনা উইংসে এক্ষুনি যে টেক্সটটা পড়লাম তার সাথে থিমেটিক্যালি প্রায় একরকম কিন্তু সহজ টেক্সট ছিল। ফলে উইংসের প্রথমে টেক্সটটা আমি পড়ে নেব, তার অ্যাক্টিভিটিগুলো করে নেব, তারপর আমি চলে আসবো বাটারফ্লাইয়ে, বাটারফ্লাইয়ের মূল টেক্সটটা পড়বো, তার অ্যাক্টিভিটিগুলি করব। এতে সুবিধা কি হবে, বাটারফ্লাইয়ের মূল টেক্সটে ঢোকার আগে সে একটা সেন্স অফ অ্যাক্লিমেটাইজেশন চলে আসবে। উইংসে ওই ধরনেরই আরেকটা টেক্সট কিন্তু সহজতর টেক্সট সে পড়ে নিচ্ছে বলে, কারণ ওই সহজতর টেক্সটটা পড়লে তার বাটারফ্লাইয়ের টেক্সটটা ডিল করা অনেক সুবিধাজনক হয়ে যাবে। সো দ্য জার্নি শুড বি লাইক, প্রথমে উইংস, তারপর বাটারফ্লাই, আবার উইংসে ফিরে আসবো, পরে দেখবেন একটা পোস্ট রিডিং টেক্সট আছে। আসলে উইংসের পোস্ট রিডিং টেক্সটটা কি? উইংসের পোস্ট রিডিং টেক্সট হচ্ছে এমন একটা টেক্সট যেখানে বাটারফ্লাইয়ে ব্যবহৃত একটুখানি হায়ার চ্যালেঞ্জের ওয়ার্ডগুলোই রিইউজ হয়েছে উইংসের পোস্ট রিডিং টেক্সটে। তার মানে আমি বাটারফ্লাইয়ের টেক্সটটা পড়ার সময় যে হায়ার চ্যালেঞ্জের একটু কম নোন ওয়ার্ডগুলো পেয়েছি সেগুলো উইংসের পোস্ট রিডিংয়ে আরেকবার পড়ে নেওয়ার ফলে সেই ওয়ার্ডটা আরেকবার ইউজটা আমি দেখে নিলাম। সো দ্য জার্নি শুড বি লাইক, আমি প্রথমে উইংসের প্রি রিডিং টেক্সট পড়বো, তার অ্যাক্টিভিটি করব, করে গিয়ে আমি চলে যাব বাটারফ্লাইয়ে, বাটারফ্লাইয়ের টেক্সটটা পড়বো, তার অ্যাক্টিভিটি করব, পরে আমি আবার উইংসে ফিরে আসবো, এসে উইংসের যে পোস্ট রিডিং টেক্সটটা আছে সেটা পড়ে নেব, ওই লেসনের করেসপন্ডিং যে পোস্ট রিডিং টেক্সটটা আছে তার অ্যাক্টিভিটিগুলো করব। গ্রামার, ভোকাবুলারি, রাইটিংয়ের ক্ষেত্রেও আমরা একই পদ্ধতি অনুসরণ করব। ফাইনালি আপনাদের সাথে একটা কথা বলা, ম্যাম, স্যার, এই যে সময়টা আপনারা বাচ্চাদেরকে পাচ্ছেন স্কুলে, আমরা বলা হয় ক্রিটিক্যাল পিরিয়ড হাইপোথিসিসের কথা বলা হয়, এই সময় নাকি বাচ্চারা একটা ল্যাঙ্গুয়েজের কোডিং তার সবচেয়ে বেশি হয়, সে সবচেয়ে সক্রিয়ভাবে শিখতে পারে। সেই সময়টা আমাদের বাচ্চারা আপনাদের সাথে রয়েছে এবং আপনারা যথেষ্ট দক্ষতার সাথে, সক্ষমতার সাথে বা তাদেরকে ইংলিশ আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজে এম্পাওয়ার করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আশা করছি আমরা একটুখানি যদি এক্সপেক্টেড লার্নিং আউটকামগুলোকে স্পেসিফাই করে নিই, যেমন উইংসে দেওয়া আছে প্রত্যেকটা লেসেনের এক্সপেক্টেড লার্নিং আউটকামকে যদি স্পেসিফাই করে নিই, সেইটা ধরে ধরে স্কিল এবং ফাংশনাল এরিয়ায় যদি তাকে এক্সপোজার থেকে নিয়ে গিয়ে তাকে বারবার ড্রিলিং করাই, তারা একসময় অবশ্যই ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করতে পারবে, ইংলিশকে ব্যবহার করতে পারবে কনটেক্সচুয়ালি, এবং আমাদের ইংলিশ অ্যাজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্লাসগুলো সত্যিকারের সার্থকতা ফিরে পাবে, এটা আমার মনে হয়। ধন্যবাদ রাতুল। আমাদের এই আলোচনা থেকে আমাদের তিনটে আইডিয়া, আমি অনিন্দ্যবাবু এবং রাতুলবাবুর যে আলোচনা বুঝলাম, আমি মাঝখানে ছিলাম, তিনটে জিনিস আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এক, উইংস এবং বাটারফ্লাই একসাথেই চলবে। উইংস বাটারফ্লাইয়ের লার্নিং আউটকামগুলোকে অ্যাচিভ করতে আপনাদের সাহায্য করবে, প্রথম। দ্বিতীয়, আপনারা যখন ক্লাসরুম ট্রানজ্যাকশানে থাকবেন প্রথম উইংস ব্যবহার করবেন, সেটা আপনি যেই স্কিল বা যেই ফাংশনাল এরিয়াতেই করুন, আপনি প্রথম উইংস ব্যবহার করুন, তারপরে বাটারফ্লাই করুন, তারপরে আবার উইংসে ফিরে আসুন। উইংস
কিন্তু বাটারফ্লাই এর ডিফারেন্ট স্কিলকে ড্রিলিং করতে সাহায্য করে। আর তৃতীয় কথা, এবং এটা বোধহয় সব থেকে গুরুত্বপূর্ণ কথা, এই কথাটা বলার আগে আপনাদের কাছে একটা তথ্য তুলে ধরি, আপনাদের অনেকেরই হয়তো জানা। 19বিংশ শতাব্দীর একজন বিখ্যাত ইংরেজ লেখক থমাস হার্ডি, তার জীবনের লেখা শেষ উপন্যাস জুড দ্য অবস্কিওর, জুড দ্য অবস্কিওরের যে সাবটাইটেল উনি করেছিলেন, সাবটাইটেল উনি লিখেছিলেন দ্য লেটার কিলেথ। লেটার মানে হচ্ছে আইন, দ্য ল কিলস। ওখানে উনি একটা পার্টিকুলার অন্য আইন নিয়ে কথা বলছিলেন। ঠিক ইংলিশ ক্লাসরুমের সার্থকতাও কিন্তু নষ্ট হয়ে যাবে যদি আপনি সমস্ত রুল মেনে চলতে যান। আপনার ক্লাসে কোন মেথোডোলজি কাজ করবে এটা আপনি বেস্ট জাজ, তবে শুধু কয়েকটা বেসিক নিয়ম মেনে চলবেন। সেটা হচ্ছে বাইলিঙ্গুয়াল সাপোর্টটা দেবেন, রাতুল যেগুলো থাম্ব রুল বলে গেছেন, বাইলিঙ্গুয়াল সাপোর্টটা দেবেন, গ্রামারে এক্সপোজারটা আগে দিয়ে তারপরে এক্সপ্লেনেশনে এসে তারপরে ডিফাইন করবেন। এটা হচ্ছে বেসিক এরিয়া। কিন্তু আমার ক্লাসে শুধুমাত্র ইংরেজিতেই কথা বলতে হবে বা আমি একটা পার্টিকুলার মেথোডোলজি ব্যবহার করব, সেরকমটা করতে যাবেন না ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ক্লাসরুমে। এটা কোনো হোমোজেনিয়াস মোনোলিথিক স্ট্রাকচার নয়। আপনার ক্লাসরুমে যেটা করলে আপনার ছাত্রছাত্রী ঠিকঠাক ইংরেজি ভাষায় দুটো বাক্য লিখতে পারবে আর দুটো বাক্য বলতে পারবে, আপনারা সেই কাজটাই করুন। আমি এখানেই সেশন শেষ করছি। আমার দুই কলিগ অনিন্দবাবু এবং রাতুলকে ধন্যবাদ, আপনাদেরকে নমস্কার।